বন্ধুরা, গুড মর্নিং। এখন রাত্রি 1:40 বাজে। সবাই ঘুমিয়ে পড়েছে। বাইরে আজকে কিন্তু কুকুরের ডাক নেই, কুকুরও ডাকছে না। আমার মাইন্ড ল্যাবের যে একটা কিটেন আছে সেই কিটেনটাও ডাকছে না। বাইরের 3-4টে কিটেন যারা আসছে তারাও কিন্তু আজকে কেউ আসেনি বৃষ্টির জন্য। একটু চারদিকটা অনেক শান্ত, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আওয়াজটাও হয়তো আসছে, শুনতে পাচ্ছ। তো এখন আজকে রাত্রি 1:40, মানে সানডে। সানডে হয়ে গেল মানে তোমার 18 জুলাই হয়ে গেল। 18 জুলাই রাত্রি 1:40 মর্নিং, ইন্ডিয়ান টাইম। শান্ত বাতাবরণ, সমস্ত কিছু শান্ত, অনেক শান্ত। চারদিকটা একদম শান্ত হয়ে গেছে। কোনো কিছু যখন ঝামেলা নেই তখন ভাবছি একটা ছোট ভিডিও বানানো যাক। কাজকর্ম নেই তো কি করা যাবে, কাজকর্ম না থাকলে ঘুমও আসছে না, তো ভিডিও বানানো যাক। ছোটোবেলায় আমার বন্ধু আমার সাথে খুব থাকতো। ও আমাকে বলতো জীবনে করতে কী হবে, জীবনে চাষ কী কী করতে হবে। তো আমার যে রুম পার্টনার ছিল তার সাথে অনেক কথা হতো। তাকে আমি বলতাম, তুই শর্ট টার্ম চাস আর লং টার্ম চাস। শর্ট টার্ম যদি চাস তবে পলিটিক্স কর। 1993 সালে আমি একটা ছোট কবিতা লিখেছিলাম। সেই কবিতাটার কটা লাইন আমি পড়ে শোনাচ্ছি, রাত কুঠারের গান থেকে নেওয়া। কবিতাটার নাম ছিল প্রেম, পলিটিক্যাল প্রেম যেগুলোকে বলেন। কারণ আমরা ইন্ডিয়ানরা দেশকে খুব ভালোবাসি, সবাই ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। ভালোবাসার শেষ নেই। সবাইকে তুমি জিজ্ঞেস করো, সবাই বলবে আমরা দেশকে অনেক ভালোবাসি। কারণ এই দেশের জন্য যারা লড়েছিল, যে কারণেই স্বাধীনতার জন্য লড়েছিল, তারা অনেকটা নিঃস্বার্থভাবে লড়েছিল। আজকের দিনের যারা স্বাধীনতার পরেও তারা বলছে আমরা নিঃস্বার্থভাবে দেশের জন্য করতে চাই, ডেডিকেটেড হিসাবে করতে চাই, সবাইকে দেশপ্রেমী হিসাবে মানতে চাই। আমি বললাম তাহলে শর্ট টার্মের জন্য তুই পলিটিক্স কর। পলিটিক্সে কী হচ্ছে যে একটা ভালো বিজনেস পলিসি হিসেবে দেখা যায়। ইটস এ শর্ট টার্ম পলিসি অ্যান্ড ভেরি হাই রিটার্ন। এর মতো ভালো রিটার্ন আর পাওয়া যায় না। আজকের মতো পলিটিক্স নয়, আগের মতো পলিটিক্স। আজকের পলিটিক্স অন্য টাইপের। যদিও আমরা বলি আমরা দেশ সেবা করতে আসি, কিন্তু দেশ সেবা কতটা করি বা কতটা করি না, উদ্দেশ্য কতটা আছে, সেগুলো অনেকে একটু ভাবারও ব্যাপার আছে। আমি আজ থেকে 32 বছর আগে বলে গিয়েছিলাম আমার কবিতার কটা লাইন আমি পড়ে শোনাচ্ছি। প্রেম, পলিটিক্যাল প্রেম। তো লাইনটা হচ্ছে, যারা সস্তায় পলিটিক্স করার জন্য আমায় ডেকেছিল ডায়াসে, বলেছিল চলে আয় শুভময়, তোর মতো ভালো ছেলে চাকরি করে পয়সা পাবি। পলিটিক্স কর। একটা ডায়াসে গরম গরম কবিতা শুনিয়ে দিলেই বাজি মাত। 5 বছরের গ্যারেন্টি মার্কার লাইফ, দেখবি তোর পেছনে ছুটছে পেয়াদা, আইএএস, কন্টেসা, আরও কত কি। তো কবিতাটা অনেক বড় কবিতা। এটার মূল উদ্দেশ্য আমার বলার ছিল, একবার পলিটিক্সে এলে তুমি যদি একটু সাইন করতে পারো, 5টা বছরের যদি একটা বার যদি এই গুটিটা লাগিয়ে নিতে পারো, তাহলে কিন্তু অনেক ফায়দাই ফায়দা। সেই ফায়দাটা আমি 31-32 বছর আগে আমার বন্ধুকে বলে গিয়েছিলাম। আমার বন্ধু এখন কি করছে আমি জানি না, কিন্তু যদি বন্ধু আমার শুনতে পায়, সেই বন্ধুকে এই কথাটা বলার, এই কথাটা কিন্তু আর কাউকে বলো না, যে পলিটিক্স করার অনেক ফায়দা আছে। সেই ফায়দাগুলো কি
সরি, বলতে গেলে অনেক কথা বলতে হয়। ধরো ছোটো একটা এমএলএ হয়ে গেলে বা পঞ্চায়েতে দাঁড়িয়ে গেলে, একটা এমএলএ হয়ে গেলে, মানে আমি ছোট লেভেল থেকেই কথা বলছি, এমএলএ হয়ে গেলে তোমার অনেক বেনিফিটের বেনিফিটটা প্রথম হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার কোনো কিছু দরকার নেই। শুধু একটা জিনিস হতে হবে, ভারতবর্ষের তোমাকে নাগরিক হতে হবে, সেটাই তোমার যোগ্যতা। দেখো আজকাল ভারতবর্ষের যত এমএলএ আছে, 28খানা স্টেট, তারপরে ইউনিয়ন টেরিটরি, 6টা 7টা ইউনিয়ন টেরিটরি, ক্লোজ টু 5000-এর মতো এমএলএ আছে। 5000 এমএলএ। লব, ক্যান ইউ ইমাজিন? 5000 এমএলএ অ্যাপ্রক্সিমেট তারা এমএলএ আছে। তারা সবাই দেশের জন্য কিন্তু ডেডিকেটেড। ও এদের কিন্তু অনেক ভালো বেনিফিট আছে। বেনিফিট মানে এরা স্যালারি পায়, আদার বেনিফিটস পায়। স্যালারিগুলো ওরা নিজেরা নিজের স্যালারিটা ডিসাইড করে। যেমন স্টেট গভর্নমেন্টের পাওয়ার আছে কত স্যালারি হবে এক একটা এমএলএ, ওরা নিজেরা ডিসাইড করে কত পার্কস পাবে, কি না পাবে। জেনারেলি আমি বলে দিচ্ছি কয়েকটা কথা, এদের স্যালারি 30,000 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত মাসে স্যালারি পায়। অ্যাপার্ট ফ্রম দিস থিং, বছরে 1.5 কোটি থেকে 4 কোটি টাকা পর্যন্ত তোমার ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটা এমএলএ তার টাকা পায়। বাকি তো তোমার অনেক এক্সপেন্সেস, থাকা, খাওয়া, ফ্লাইট, ট্রাভেল, মেডিকেল এক্সপেন্সেস। তারপরে 5 বছরের পরে তুমি যদি ইট ইজ লাইক 5 ইয়ার্সের পরে তোমাকে পার্মানেন্ট তোমার একটা পেনশন চালু হয়ে যাবে, সেটা 30 থেকে 40,000 টাকার মাসে। তারপরে আদার বেনিফিট, তোমাকে সার্ভেন্ট, মেডিকেল, এই সমস্ত বেনিফিটগুলো তোমার লাইফ লং তোমার থাকতে পাবে। তো এর থেকে ভালো কিছু তো আর কিছু হতে পারে না। যেমন ধরো ছোট একটা কথা বলি, ছোট কথা বলতে গেলে আমি তোমাকে যেটা বলেছিলাম, ভারতবর্ষে যদি 4-5 হাজার এমএলএ যারা ইলেক্টেড আছে, তাদের কোয়ালিফিকেশান তুমি যদি দেখো, শুধু ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু তোমার যোগ্যতা হচ্ছে তুমি একটা লেজিসলেটর হতে পারো, তুমি একটা মন্ত্রী হতে পারো, তোমার কাছে পাওয়ার থাকবে, তোমার কাছে লাল বাতি থাকবে। তো তুমি ভোট চাওয়ার সময় তুমি এসে জনগণের দ্বারে হাত পেতে বলো যে আমি এই করব, ওই করব, উন্নয়ন করব, উন্নয়নের জোয়ার আমি ভাসিয়ে দেব, অনেক রকমের জিনিস নিয়ে মানুষের কাছে আসা হয়। তারপরে ভোটটা শেষ হয়ে গেল, তোমাকে একটু বলবচ্চন হতে হবে। বলবচ্চন মানে তোমাকে কথাটা বলতে হবে, যেটা আমি আগেও বলেছিলাম যে কথাটা বলার খুব দরকার আছে। কথাটা এমনভাবে বলো, মানুষকে ইমোশনালি টার্গেট করে তোমাকে কনভিন্স করতে হবে তুমি যেটা বলছো তুমি হৃদয়ের ভিতর থেকে বেরিয়ে আসছে, যেটাকে বলে অনেক সময় যেটা গান গায়, রবীন্দ্রনাথের যারা গান গায়, হৃদয়ের ভিতর থেকে বেরিয়ে আসার মতো যেগুলো থাকে, তো সেই ভিতর থেকে বেরিয়ে এসে তুমি যদি বলো, মানুষ সেগুলোকে বিশ্বাস করবে। বিশ্বাস করার পরে তোমাকে বলবে এই মানুষটা খুবই ভালো মানুষ। একটা ইমেজ, একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করতে হবে, সেই ইমেজটাকে তৈরি করো। সেই জন্য নিজে যদি না করতে পারো, আজকাল অনেক কনসালটেন্টও পাওয়া যায়। প্রশান্ত কিশোরের মতো মানুষকে ডেকে নিয়ে এসো, কিছু পয়সা দিয়ে দাও। আজকাল এমএলএ বা এমপি যারা থাকে, তাদের নিজস্ব পার্সোনাল কনসালটেন্ট হিসাবে সমস্ত কিছু হিসেব করে দেবে। সেগুলো নিয়ে কোনো ব্যাপার নেই, কীভাবে কী করতে হবে, কোন ওয়ার্ড থেকে কয়েকটা ভোট আসবে, কিভাবে যাওয়া যাবে, যেটা অনেক জায়গায় হচ্ছে। ভুয়ো আইপিএস অফিসার, ভুয়ো আইএএস অফিসার, তো বুথে কাকে রিক্রুট করতে হবে, সমস্ত স্ট্র্যাটেজি, ভালো স্ট্র্যাটেজি মাস্টার, তাদেরকে চাণক্য বলা হয়। তো ভারতবর্ষের এটা আমাদের দুর্ভাগ্য আর সৌভাগ্য কিনা আমি জানি না। তো প্রশান্ত কিশোরের মতো মানুষকেও নিয়ে আমরা অনেক নাচানাচি করি, আমার এটা তাদেরকে চাণক্য বলা হয়। এটা চাণক্যের অসম্মান ওর সম্মান তা নিয়ে আমার জানা নেই। কিন্তু আমার কথা বলার উদ্দেশ্য, তুমি যদি কেরিয়ার ডেভেলপ করতে চাও, পলিটিক্যাল কেরিয়ার, যেমন কোচিং ইনস্টিটিউট খোলা যায়, তুমি তোমার কোচিংয়ের জন্য আইএএসের তৈরি হয়, আইপিএসের তৈরি হয়,
মেডিকেলের জন্য তৈরি হয়, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তৈরি হয়, সব কোটাতে গিয়ে বড়িয়া বিস্তর রেখে ওখানে পড়াশুনো করে তারপরে ক্লিয়ার করে। আইএসের জন্য যেমন দিল্লিতে, তো দিল্লিতে তোমার অনেক জায়গা আছে। মুখার্জিনগর বলে একটা জায়গা আছে, ছোটোবেলায় আমি দেখতাম যখন এমএসসি করে আমি গিয়েছিলাম মুখার্জিনগরে। ওখানে সবাই মানে বিহার থেকে, বেঙ্গল থেকে, ভারতবর্ষের সমস্ত প্রান্ত গিয়ে মুখার্জিনগরে থাকে। মুখার্জিনগরে থেকে আইএসের তৈরি করা। আইএস তুমি কোনো সাবজেক্ট থেকে তুমি ধরে নাও, তুমি যদি ফিজিক্সে মাস্টার ডিগ্রি করো, কেমিস্ট্রিতে করো, ও সমস্ত ছেড়ে দাও, তুমি তখন হিন্দি নিয়ে করো, ফিলোসফি নিয়ে করো, হিস্ট্রি নিয়ে করো, যেখান থেকে বেশি মার্কস আসবে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার পর্যন্ত অ্যাটেম্প দিয়ে আইএস ক্লিয়ার করে দাও। আইএস ক্লিয়ার করে নিলে তোমার জীবনের চাঁদি চাঁদি। তো এইগুলো অনেকগুলো লুক্রেটিভ লাইফ যেগুলো তৈরি হয়, সেই লুক্রেটিভ লাইফ আমাদের ব্রিটিশ জামানা থেকে এগুলো চলে এসছে। আমি তাকে বন্ধুকে বলেছিলাম, দেখ ভাই, ব্রিটিশরা এসে একটা আমাদের দেশে ভালো করেছিল। 16 সেঞ্চুরিতে ব্যবসা করতে এসেছিলো, ব্যবসা করার পরে ব্যবসাটা এখানে ইন্ডিয়াতে ভালো লেগে গেল। তারপরে এই একটা সম্প্রদায়কে এরা এডুকেশান দিয়ে তাদেরকে রায়চৌধুরী, রায় বাহাদুর বানিয়ে বাকিদেরকে শাসন করা, এই সমস্ত শিখিয়েছে। আমরা সেটাই এখন 1947-এ সেই জিনিসটাই নিয়ে এসেছি। সেই স্ট্রাকচারটাকেই এখন, যেটা আইএএস, আইপিএস বলো, ব্যুরোক্রেটিক সিস্টেম বলো, এদের অনেক সম্মান। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা সমানে। এরা থোড়ি পড়াশুনো করে, এরা তো পড়াশুনো করে না। একটা ইঞ্জিনিয়ার হতে গেলে তো পড়াশুনো করার দরকার হয় না। ইঞ্জিনিয়ারও তো এমনি এমনি হয়ে যায়, সেটা আইআইটিও বলো, যে ডিফারেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। ডাক্তার হতে গেলে তো পড়াশুনো করার দরকার হয় না, মোটেই দরকার হয় না। এদেরকে ডাক্তার এমনি এমনি হয়ে যায়, কিন্তু একটা এমএলএ হতে গেলে অনেক পড়াশুনো করতে হয়, অনেক তেল খড় পোড়াতে হয়, অনেক ঘি ডালতে হয়। তো ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা প্রফেসর হয় তাদের কোনো সম্মান নেই। এরা সেই পুরানো মারুতি 800 নিয়ে আজও যাতায়াত করে। ওদের ওই 5 বছর 10 বছরে ইনক্রিমেন্ট হলো না হলো একটা স্যালারি পায়। আগে তো স্যালারি অনেক কম ছিল, কিন্তু এখন এটা এমএলএ এমপিদের বলতে গেলে এদের স্যালারি এরা ডিসাইড করে আমরা কত স্যালারি পাবো, কারণ এরা দেশ চালায় না। তো এরা লাল বাতি নিয়ে গিয়ে যখন তোমাকে ভোট চাইতে যায়, তখন কি হয়, ভোট চাইতে গেলে তোমাকে যেটা বললাম, তোমাকে হাত পেতে তোমার যে ক্রোকোডাইল টিয়ার নয়, এটা রিয়েল টিয়ারও বলতে পারো, ওইটা যখন ভোট চাইতে যায় তখন ওটা মায়া কান্না হয় না, ওটা কুমিরাশ্রুও থাকে না, ওটা রিয়েলিটিতে বলে তুমি দাও, তোমাকে সমস্ত কিছু করে দেব। সো রাত গয়া বাদ গয়া, যখন এমএলএ হয়ে গেলে তারপরে ওটা কে দেখেছে? আর তুমি কি প্রমিস করেছিলে, কি প্রমিস করনি তা নিয়ে মাঝে মাঝে লজ্জার খাতিরে কি হয়, এমএলএ এমপিতে যে 3-4 কোটি টাকাটা পাওয়া যায়, কিছু পয়সা খরচা করা হয়। কারণ আজকালকার দিনে কি হয়, মিডিয়া তো সমস্ত কিছু জানে, আজকাল সবার হাতে মোবাইল আছে। যদি উন্নয়ন না হয়, নেক্সট ইলেকশনের রাস্তাটা কীভাবে তৈরি করতে হবে সেটাও তো একটু দেখতে হয়। সেই জন্য কিছু কাজ করা, সেই কাজটা হয়, কিছু না কিছু কাজ হয়। তুমি পয়সা দিলে পুরাটা তো আর কোথায় যাবে, ওটা তো কিছু না কিছু জায়গায় তোমাকে ইউজ করতে হবে, সেইভাবে ইউজ করা হয়। কিন্তু আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত ইলেকশনের সময় এত পলিটিক্যাল প্রমিস ছিল, এত লক্ষ, এত কোটি চাকরি ছিল, সেই চাকরিগুলো কোথায় গেল? সেগুলো নিয়ে কিন্তু আমাদের সাধারণ মানুষ আর কেউ প্রশ্ন করে না। সুতরাং কিন্তু একটা দেখো, ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, স্কুল টিচার বলো, তার এভরিডে হি অর সি ইজ আন্ডার স্ক্রুটিনি। আজকে যদি একটা পেশেন্ট মারা যায়, একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যদি একটা বিল্ডিং করতে যায়, বিল্ডিংটা ভেঙে গেল, চাকরিটা চলে যায়, অনেক রকমের ব্যাপার থাকে। লাইক একটা সরকারি ড্রাইভার হলেও যদি একটা কোথাও একটা জায়গায় গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে যায়, ওরও জীবনে রিস্ক থাকে। কিন্তু এমএলএদের মধ্যে এই সমস্ত থাকে না। নাম্বার ওয়ান, এদের কোয়ালিফিকেশান নয়, ওরা হচ্ছে যে ইউনিভার্সালি কোয়ালিফাইড বাই নেচার, দে আর ভেরি ট্যালেন্টেড। এরা ফিলোসফি রবীন্দ্রনাথের বিশ্বাস করে। রবীন্দ্রনাথের যেমন নিজস্ব একাডেমিক কোয়ালিফিকেশান ছিল না, সেই হিসাবে ওরা রামকৃষ্ণদেবের ছিল না, স্বামী বিবেকানন্দের ছিল না। ওরা নিজেদেরকে এই লেভেলে চিন্তা করে যে কোয়ালিফিকেশানটার কোনো দরকার নেই। কোয়ালিফিকেশান নিয়ে কী হবে? কোয়ালিফিকেশানটা একটা বাজে জিনিস।
কোয়ালিফিকেশনের থেকে আমাদের উইজডাম আছে। এই জন্য আমাদেরকে শিক্ষামন্ত্রী বানিয়ে দাও, অর্থমন্ত্রী বানিয়ে দাও, মুখ্যমন্ত্রী বানিয়ে দাও, হেরে গেলেও বানিয়ে দাও। এই সমস্ত জিনিসগুলো তো আছে। সেই নিয়ে তোমার স্যালারির কথা যেটা বললাম, তুমি এত ভালো স্যালারি পাও, সমাজ তোমাকে এত ভালো সম্মান দেয়, মিডিয়া এত সম্মান দেয়। আজকে বলো কোন চাকরিটা, আজকে যদি তুমি 8 পাস করে একটা এমএলএ হও, 8 পাস করলে তুমি মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা সাফাই কর্মচারীরও চাকরি পাবে না, কোনো ক্লারিক্যাল জব পাবে না। কিন্তু একটা 8 পাস হলে তুমি কিন্তু চিফ মিনিস্টার পর্যন্ত হতে পারো, দেশের প্রধানমন্ত্রীও হতে পারো। সেটা তোমার কিন্তু পলিটিক্যাল কেরিয়ারের ক্ষেত্রে তোমার অনেক ব্যাপার আছে। কিন্তু কোয়ালিফিকেশান থাকলে, তুমি যদি একটা ইউনিভার্সিটির প্রফেসর হতে চাও বা ইউনিভার্সিটির লেকচারার হতে চাও, তোমাকে মিনিমাম পিএইচডি ডিগ্রি হতে হবে, তোমার পাবলিকেশন হতে হবে। যদি ফেয়ার সিলেকশনের কথা বলছি, আনফেয়ার সিলেকশন হলেও তোমার ডিগ্রিটা চাই। ডিগ্রি তো সবার আছে, ডিগ্রি জিনিসটা তো ডিগ্রি, ভারতবর্ষের ডিগ্রি খুঁজতে গেলে আজকাল যেটা আমি বলেছিলাম যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের গ্রেড 3 গ্রেড 4-এর চাকরির জন্য পিএইচডি হোল্ডাররা অ্যাপ্লাই করছে, ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করছে, ভালো ভালো ইনস্টিটিউট থেকে পোস্ট ডক্টরেট অ্যাপ্লাই করছে। তার মানেটা কি হচ্ছে যে চাকরির তো একটা ক্রাইসিস আছে, কিন্তু কোন চাকরির জন্য কারা অ্যাপ্লাই করছে সেটা দিয়ে আলোচনা করলে ব্যাপারটা বোঝা যায়। তো আমার বন্ধুকে 30 বছর আগে বলেছিলাম এই কথাটা, দেখ পলিটিক্স কর, পলিটিক্স করলে 5 বছরে একটা সিম্পল হয়, তোমার 1.5 থেকে 2 লক্ষ টাকা স্যালারি যদি হয়, তাহলে বছরে তোমার কত হলো? 2 লক্ষ টাকা করে যদি আমি গ্র্যাজুয়ালি 24 লক্ষ টাকা, 24 লক্ষ টাকা প্লাস আদার বেনিফিটস অ্যানাদার 4 crores। একটা এমএলএর পিছনে 6 থেকে 7 কোটি টাকা বছরে, 6 থেকে 7 কোটি নয়, তোমার মানে স্যালারি হিসাবে 24-25 লক্ষ টাকা, অ্যাটলিস্ট ওর পিছনে 50 লক্ষ টাকার মতো খরচা করা হয়। একটা 50 লাখ রুপিজ একটা প্রফেসর কিন্তু বছরে 50 লাখ স্যালারি পায় না। একটা ভালো চার্টার্ড ইঞ্জিনিয়ার বলো, একটা সরকারি ইঞ্জিনিয়ার বলো, 50 লাখস পায় না। যে 4 কোটি টাকাটা বললাম ওটা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য হয়। ডেভেলপমেন্ট মানে একটা এমএলএর পুরো 2 থেকে 4 কোটি টাকা ডিপেন্ড আপন পার্টিকুলার স্টেট, এগুলো স্টেট টু স্টেট ভ্যারি করে। দেখো ত্রিপুরাতে এমএলএ 30,000 টাকা বেতন পায়, ওদের ফাইন্যান্সিয়াল পরিস্থিতি তো ভালো নয়, সেটা স্টেট গভর্নমেন্টই ডিসাইড করে কি হবে, কি স্যালারি হবে না হবে, সেটা ওদের ব্যাপার। ডিসাইড তো করে নেয়, কিন্তু একটা টিচারের স্যালারি বলো, একটা ইঞ্জিনিয়ারের স্যালারি বলো, একটা প্রফেসরের স্যালারি বলো, এই স্যালারিটা ওরা ডিসাইড করতে পারে না। তো ওদের স্যালারি একটা এমএলএর স্যালারি থেকে অনেক কম, বেনিফিটও কম। ওরা মারুতি 800 হয়তো চড়ে, বা মারুতি 800 না হলে তার থেকে একটু ভালো গাড়ি। আগে তো সাইকেলে যাওয়া বা স্কুটিতে যাওয়া, আমার ইউনিভার্সিটিতে অনেক সময় দেখেছিলাম স্কুটিতে চলে এলো, বাইকে চলে এলো। আজকাল দিনে গাড়িতে আসে, সেগুলো ঠিক আছে, সেই গাড়ির চেহারাগুলোও দেখার ব্যাপার আছে। আজকে এমএলএকে দেখো যখন গাড়ি থেকে নামছে, তার সামনে আগে পিছিয়ে 2জন লালবাতি সিকিউরিটি, সম্মান কত। একটা প্রফেসর রাস্তাতে কে চেনে? এরা তো সমাজের ভালো কিছু করে না, এরা জঞ্জাল সমাজের, এরা সমাজ গঠনের জন্য এদের কিছু অবদান নেই। একটা ইঞ্জিনিয়ারেরও কিছু অবদান নেই, একটা টিচারেরও কিছু অবদান নেই। এদের কাছে এদেরকে সম্মান, এটা তো ফিনল্যান্ড নয় যে টিচারদেরকে বেস্ট সম্মান, ওখানে প্রফেসরদেরকে বেস্ট হিসেবে গণ্য করা হয় সমাজ গঠনের জন্য। এটা ইউরোপের সাথে আমাদের ইন্ডিয়ার কল্পনা করা যায় না। যে জিনিস নিয়ে কাদেরকে এডুকেশন বলো, কাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, কাদেরকে প্রায়োরিটি দিতে হয় না, সেটা আমাদের এখনও হয় না। আমি পরের ভিডিওতে আমি যে জিনিসগুলো বলতে চাইবো যে কি স্যালারি স্ট্রাকচার, আমি যেটা বললাম এমএলএদের স্যালারি কত হয় কত না হয় ইন্ডিয়াতে, এটা অনেক কিছু ভ্যারিয়েবল। এটা ঠিক মায়াবাদের মতো। মায়াবাদ মানে এক তো হচ্ছে কোনো ফিক্সড নেই, এখানে সবাই বসে ডিসকাস করে যে ভাই কত স্যালারি হওয়া উচিত, কত না হওয়া উচিত, কত বেনিফিট নেওয়া উচিত না নেওয়া উচিত, সব ডিসাইড ওরাই করে নিতে পারে যারা আছে। কিন্তু ওই সময় অপোজিশন বলো, রুলিং বলো, সবাই স্যালারির জন্য, সবাই বলে আমরা দেশ সেবা করতে আসছি, কিন্তু স্যালারির ব্যাপারে কতটা ইনক্রিমেন্ট হবে এভরি ইয়ার, কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে, তার সমস্ত কিছু। কিন্তু ইউরোপিয়ান পার্লামেন্টে তুমি দেখো এই জিনিসগুলো হয় না। ইউরোপিয়ান পার্লামেন্টে তোমার স্যালারি স্ট্রাকচার ওদের 7 থেকে 9,000 10,000 ইউরো পায়
বাকি সব কিন্তু অ্যাকচুয়াল। ইউ হ্যাভ টু পে অল কাইন্ড অফ, তোমাদের সমস্ত কিছুতে বিল প্রডিউস করতে হবে। আমাদের এমপিতে, আমাদের পার্লামেন্টারিয়ানদের স্যালারি আমি যদি বলতে চাই, সেই হিসাবেও একটা ফিক্সড স্যালারি আছে, ওদের ফ্রিডম আছে স্যালারিকে বাড়ানোর জন্য। কত স্যালারি পায়, স্যালারির মধ্যে কি কি, স্যালারি একটা ব্যাপার, স্যালারির থেকে সুবিধা যেগুলো, স্যালারি তো একটা হলো, স্যালারির পরে যে সুবিধেগুলো আছে, সারা জীবনের যে সুবিধেগুলো আছে, তুমি 1.5 থেকে 2 লক্ষ টাকা মাসে স্যালারি পাবে, তারপরে তোমার সারা জীবনের সুবিধে। 5টা বছর শুধু তোমাকে স্ট্রাগল করতে হবে। তো 5টা বছর স্ট্রাগল, তুমি প্রফেশনাল কেরিয়ারে তুমি একটা ডাক্তার হতে গেলে মিনিমাম তোমাকে 10 থেকে 12 বছর, তোমাকে ডিগ্রি নিতে গেলে তোমাকে স্ট্রাগল করতে হয়। যদি এমবিবিএস করতে চাও, এমডি করতে চাও, এমএস করতে চাও, এমসিএস করতে চাও, তারপরে সরকারি চাকরি যদি নাও পাও, তোমাকে প্র্যাকটিস করতে গেলে তো ইনিশিয়াল লেভেলে তোমাকে মাছি তাড়াতে হবে, যেগুলো হয় গলিতে গলিতে ডাক্তার আছে, তোমার মাছি তাড়াবে, তোমাকে ভালো প্র্যাকটিস করলে দেন তোমার সরকারি চাকরি পেলে তোমার তোমার পোস্টিং কোনো গ্রামের দিকে হয়ে গেল, স্টেট অর সাব ডিভিশনে তোমার পোস্টিং হয়ে গেল, 5 বছর 7 বছর 10 বছর তুমি ওখানে পড়ে থাকলে, তারপরে তুমি এলে, তুমি কিছু করতে চাইলে তোমাকে অনেক সময়, একটা ডাক্তারেরও যে কালকে এসে যে ভালো প্র্যাকটিস করতে পারবে তা নয়, কিন্তু একটা এমএলএ হওয়ার পরে যে কুঁড়ে ঘরে ছিল, কুঁড়ে ঘরটা হঠাৎ প্রাসাদ চলে আসে, সেখানে কিন্তু রাতারাতি যে এই পরিবর্তন, সেই পরিবর্তনগুলো কিন্তু খুব ভাবার ব্যাপার। সেই পরিবর্তনগুলো কোথা থেকে আসছে কি না আসছে, মানুষের চোখ কতটা আসছে না আসছে, তুমি দেখো একটা এমএলএ, আমি আলোচনা করেছিলাম দিল্লির বিধানসভায় আম আদমি পার্টিতে, যাদের 5 লক্ষ টাকা ছিল, নেক্সট 5 ইয়ার্সের মধ্যে 5 লক্ষ টাকাটা হচ্ছে 25 করোড় হয়ে গেল। মানে তোমার, মানে যে টাকার, আমি ছোটোবেলায় ব্যাকটেরিয়াল রেপ্লিকেশন পড়েছিলাম, মাল্টিপ্লিকেশন, যে 1 থেকে 2, 2 থেকে 4, 2 টু দি পাওয়ার n, এদের 2 টু দি পাওয়ার nও কাজ করে না, ইট ইজ 2 টু দি পাওয়ার সামথিং এলস, ইজ 2 টু দি পাওয়ার ইনফিনিটিতে মাল্টিপ্লাই করে। মানে যাদের কাছে 5 লাখ টাকার টোটাল অ্যাসেট ভ্যালু ছিল, সেটা 25 কোটি টাকা হয়ে গেল। কোথা থেকে হয়ে গেল, কি কারণে হলো, ওরা কোনো ইন্ডাস্ট্রিও চালায় না, কোনো কিছুই চায় না, ওরা তো সকাল থেকে সন্ধে পর্যন্ত বিধানসভাতে থাকে, বিধানসভাতে এসে দেশ সেবার কথা বলে, দেশের সেবার জন্যই তো কথা বলে। তো পয়সাটা কোথা থেকে বেড়ে গেল, কোন এত ভালো বিজনেস কোথায় আছে বলতে পারো? দেশ সেবাও হচ্ছে, মানুষকে তোমাদের ভালোবাসার কথাও বলা হচ্ছে, প্রীতিরও কথা বলা হচ্ছে, তোমার বাই ডিফল্ট তোমার অ্যাসেট বেড়ে যাচ্ছে, সেই অ্যাসেটটা কোথা থেকে বাড়ছে কেউ কিছু বুঝতে পারছে না। টোটাল স্যালারিও যদি আজকে যদি বলে আমি পুরো স্যালারিটাও সেভ করে নিয়েছি, তো 5,25,00,000 তো হতে পারে না। তো বন্ধুরা, আমার কথা বলার উদ্দেশ্য এটা যে যে ভালো কেরিয়ার যদি কেউ করতে চায়, একটু পলিটিক্সে মেহনত করো। একটা সায়েন্টিস্ট হতে গেলে তোমাকে বলছি, এমএসসি করতে গেলে মিনিমাম 22-23 বছর, পিএইচডি করতে গেলে অ্যানাদার 5-6 ইয়ার্স, তো 30 বছর হয়ে গেল। তো 30 বছর হয়ে গেলে তো তুমি সাডেনলি তুমি সায়েন্টিস্ট হবে না, আজকাল চাকরি পাওয়া যায় না, আর অ্যানাদার স্ট্রাগল করো, অ্যানাদার 10 ইয়ার, 35-40 বছর বয়সে যদি সায়েন্টিস্ট হও। সেই হিসেবে দেখো 20-22 বছর বয়সে তুমি যদি আজকে একটা পলিটিক্সে একটু ইনভেস্ট করো, একটু চালাকি করে ইনভেস্ট করো। চালাকি কীরকম জিনিস, স্ট্র্যাটেজি বানাতে হবে, এরকম নয়। স্ট্র্যাটেজি মানে কিছু মার্কেটিং গুরুকে নিয়ে আসো, ভাই আমি এই জায়গা থেকে দাঁড়াচ্ছি, তোমাকে কোনো পলিটিক্যাল ব্যানার থেকে টিকিট না দিলে নিজে পলিটিক্যাল পার্টি তৈরি করে নাও, থোড়ি কাউকে কেয়ার করো না, নিজে পলিটিক্যাল পার্টি তৈরি করে ওই পার্টি থেকে তুমি ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াও। লোকালে তুমি দাঁড়াবে, সবার ঘরে ঘরে যাবে, দেখো ভাই বলবে একটা কথা, এই 3-4 কোটি টাকাটা যদি পাই, এই 3-4 কোটি টাকাটা আমি সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবো। সেটাও করে দিলে কিন্তু মানুষ খুশি। মানুষ 500 টাকার জন্য ভোট দেয়, তোমাকে যদি 4 কোটি টাকা তুমি পাও, এটা প্রমিস। নিজেও কিছু ইনভেস্ট করো, সেই ইনভেস্টমেন্টটাকে দেখো, নিজের পকেটে কিছু ইনভেস্ট করো, তারপরে তুমি মানুষকে বোঝো যে তুমি ইউ আর ডেডিকেটেড, তোমার লয়ালিটি আছে দেশের জন্য, দেশ সেবার জন্য তোমার লয়ালিটি আছে, তুমি জানো তুমি রিটার্ন কোথা থেকে পাবে। এটা তো একটা কেস হলো, তোমাকে যদি কোনো পলিটিক্যাল পার্টির টিকিট না দেয়, তুমি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াতে পারো, ফাইট করতে পারো, মানুষ কিন্তু তোমাকে ভোট দেবে যদি তুমি ভালো প্রমিস দিতে পারো। 4 কোটি টাকা ডিভাইডেড বাই একটা এমএলএ যে এলাকা থাকে, সেখানে কত মানুষ থাকে, 10 লক্ষ,
তুমি 4 কোটিকে 10 লক্ষ দিয়ে ভাগ করে দাও, প্রতি মানুষকে বলো এই পয়সাটা তুমি পাবে, কারণ আই এম গোয়িং টু গেট দিস মানি, রাইট? এটা তুমি বলে দেবে। তারপর স্যালারি তুমি দেখাও যে স্যালারি আমি 2 লক্ষ 2.5 লক্ষ টাকা যদি আমি স্যালারি পাই, এই সমস্ত বেনিফিট নিয়ে আমি স্যালারি নিতে চাই না, আমি আধা স্যালারি উন্নয়নের খাতায় আমি বে করে দেবো, আমি মানুষের জন্য আমি করতে চাই, এই জিনিসটা দেখাতে হবে। যে মানুষ কথাটা তোমাকে বারবার বলতে হবে, যে মানুষটা না বললে না, আমি মেহনতি মানুষ, যেমন সিপিএমের রাজত্বে সবাই মেহনতি মানুষ, এই যে শব্দগুলো, কিছু কিছু শব্দ আছে এগুলো কিন্তু শব্দ ভাণ্ডারে বাংলায় খুব ইম্পর্টেন্ট। মেহনতি মানুষ, সংগ্রামী মানুষ, বুর্জুয়াদের খতম করো, চলবে না চলবে না, এই যে কথাগুলো আছে, এই কথাগুলো বারবার তুমি তুমি বলবে। এগুলো মানুষের মধ্যে কি হবে, একটা উদ্দীপনা সঞ্চার করবে, স্টিমুলেন্টের মতো কাজ করবে। স্টিমুলেন্ট কেন, এগুলো বায়ো স্টিমুলেন্ট, যেন এনজাইমেটিক অ্যাকশান যেমন হয় না, এই টাইপের অ্যাকশান হওয়া উচিত। সাধারণ মানুষকে ওই এনজাইমেটিক অ্যাকশান দিয়ে তোমাকে বলতে হবে যে ইউ আর ডেডিকেটেড, এটা বিজনেসের, ইউ আর ইমোশনালি ডেডিকেটেড ফর দ্য কান্ট্রি, ইউ ক্যান গিভ ইউর ব্লাড, দরকার হলে তুমি রক্ত দিয়ে দেবে দেশ সেবার জন্য। এই টাইপের একটা তোমাকে, একটা উত্তম সুচিত্রা বই দেখেছো না অনেক ক্ষেত্রে কিভাবে অ্যাক্টিং করে, ওর মধ্যে কত মানে ওর সত্যজিৎ রায়ের কখনো বই দেখো, কত রিয়েলিটি নিয়ে আসে, সেই জিনিসগুলো রিয়েলিটি নিয়ে আসা। তুমি কাঁচা লঙ্কা রসুন দিয়ে কান্নাকাটি করো না, এটা একদম রিয়েলিটি নিয়ে আসবে। এই রিয়েলিটিটাকে প্র্যাকটিস করো, দরকার হলে বাথরুমে দাঁড়িয়ে কিছুক্ষণে প্র্যাকটিস করো। আমি এখনও বলছি, নিজে একটা পলিটিক্যাল পার্টি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে গিয়ে বলো আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি একটা ইলেকশনে, ওর মধ্যে কী লাগবে, একটা অ্যাপ্লিকেশন লাগবে, তোমার আইডেন্টিটি লাগবে, জানি না হয়তো কিছু পয়সা লাগতে পারে রেজিস্ট্রেশনের জন্য, ডিপোজিট মানি লাগতে পারে, দ্যাট ইজ এ নেগলিজিবল অ্যামাউন্ট। লাইক এ প্রাইভেট কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি অর প্রপার্টি রিসিভ কোম্পানি যেমন এস্টাবলিশ করো, ইলেকশন কমিশনে গিয়ে তুমি একটা পলিটিক্যাল পার্টি, একটা ব্যানারকে তৈরি করো, ওই ব্যানারটাও ভালো ডিসাইড করো, ব্যানারটা একদম অনেক সিম্বলিক হওয়া চাই। সেই সিম্বলিক হওয়ার জন্য কিভাবে কি করতে পারে, তোমরা একজন কনসালটেন্টকে রাখো। দেখো সুভাষচন্দ্র বোস এর মতো নেতারা কখনো কনসালটেন্ট হায়ার করেনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য। তো আজকাল প্রেজেন্ট ডেতে ফ্রিডম পাওয়ার পরে যারা নেতারা হচ্ছে, তারা দে আর হায়ারিং কনসালটেন্ট, সো দোজ আর ভেরি বিগ কনসালটেন্ট, তাদেরকে চাণক্য বলা হয়, আমি বললাম। এই চাণক্যদের নিয়ে থোড়া চাণক্য নীতি করে নাও, দেখবে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। এরা বলে দেবে কি করতে হবে, কোথায় ফেক আইএএস অফিসারকে রিক্রুট করতে হবে, কোন সব বর্দি করতে হবে, কোন সব ফেক পুলিশকে লাগাতে হবে, সব জিনিসই তোমায় তৈরি করে দেবে, তোমাকে কিছু করতে হবে না, শুধু তোমাকে পয়সাটা খরচা করতে হবে। বুঝতে পেরেছো কী বলতে চাইলাম? সমস্ত দ্বার খুলে যাবে, এটাই বলে, কথা বলে এটা, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। 5 বছরে দেখবে তুমি তোমার যে পরিমাণে পয়সাটা বানিয়ে নেবে, সেই পয়সা নিয়ে তোমার অ্যানাদার 3 জেনারেশন খাবে। কিন্তু মানুষকে কখনো বুঝতে দেবে না, মানুষকে সবসময় বলবে, দরকার হলে তুমি কলেজ স্ট্রিট থেকে বাটার জুতো তুমি কি কিনতে হবে না, তুমি ওই 50-60 টাকা যেটা ফুটপাতের চপ্পল হয়, চপ্পলটা পরো, একটা একটা সিম্পল ড্রেস পরো, দেখিও না এই সমস্ত জিনিস। প্রথমে দেখালে মানুষ বুঝতে পারবে এই মানুষটা বাবা কী হলো, আগে তো এরকম ছিল, হঠাৎ ড্রেস চেঞ্জ হয়ে গেল। তুমি তোমার এক্সটার্নাল যে আইডেন্টিটিটা, এই জন্য তুমি গিরগিটির চরিত্র পড়ো, গিরগিটির চরিত্র পড়লে বুঝতে পারবে যেটা গিরগিটি পরিবর্তন হয়, ইনস্ট্যান্টলি হয় না, সময় লাগে, এই সময় দিয়ে করো। এই সময়টা কিন্তু দেওয়ার খুব দরকার আছে। যদি ওভারনাইট চেঞ্জ হয়ে যাও, মানুষের কিন্তু চোখে পড়ে যাবে, সেটা চোখে পড়তে দিও না। এই যে চালাকিগুলো আছে সেগুলো বোঝো পলিটিক্সে, যদি না বুঝতে পারে কিন্তু খুব ভুল করবে। যদি পলিটিক্যাল লাইনে আসতে চাও, যদি প্রফেসর হতে চাও, লেকচারার হতে চাও, স্কুল টিচার হতে চাও, তার জন্য স্কুল সার্ভিস কমিশন আছে, পরীক্ষা দাও, প্যানেলটা 15 বছর 20 বছর ঝুলতে থাকুক, তা নিয়ে কোনো ব্যাপার নেই। কারণ তুমি তো মাস্টার ডিগ্রি করেছো, তুমি একটা সাধারণ হিসেবে স্কুল মাস্টারই হতে চাও। স্কুল মাস্টারদের কি আছে, সেইভাবে স্কুল কলেজ সার্ভিস কমিশনের প্যানেলও দেখো আজকে বছরের বছর চলে আছে। তুমি ওই সমস্ত প্যানেলে নাম লিখে কিছু হবে না, যাও পার্টি অফিসে গিয়ে একটু ভালো করো, দেখবি চাকরিটা যদি পেতে চাও। তা আদারওয়াইজ তুমি পাবে না চাকরি, কোনোদিন চাকরি পাবে না। তোমার কাছ থেকে যদি
নেচারেও তোমার কাছে পাবলিকেশন থাকে, সেই পাবলিকেশন দিয়ে তুমি কিছু করতে পারবে না। তুমি যদি এক্সট্রা ব্রিলিয়েন্টও হও তুমি তাও পাবে না। এখানে ভারতবর্ষে যদি কোনো নোবেল লরিটও আসে, যদি বলে আমি প্রফেসরশিপ নেব, তাকে অনেক সংগ্রাম করতে হবে। সেই জন্য তুমি অনেক নোবেল লরিয়েট যারা ইন্ডিয়া ছেড়ে বাইরে চলে গেছে তাদের ইতিহাস পড়ো, বুঝতে পারবে এই কথাগুলো। ডক্টর ভেঙ্কির ইতিহাস পড়ো, বুঝতে পারবে। হ্যাঁ, সো যে মেডিসিনে নোবেল প্রাইজ পেয়েছে ইন্ডিয়ান। সো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আর কিছুই নয়। দেখো, সংগ্রাম সব জায়গায় আছে। সংগ্রাম, যারা পলিটিক্যাল সংগ্রামগুলো অনেকটা ভেরি লুক্রেটিভ সংগ্রাম, কম ইনভেস্টমেন্ট বেশি ফায়দা। সেটা করতে গেলে তোমাকে পলিটিক্সে চলে এসো, কোনো ব্যাপার নেই। মানুষ অনেক সম্মান দেয়, মানুষ এখানে এত সম্মান দেয় তুমি চিন্তা করতে পারো না। ওদের বিরুদ্ধে তুমি কথাই বলতে পারবে না। আজকে ভারতবর্ষে আর বেঙ্গলে তুমি কোশ্চেন করতে পারবে না যে তুমি ইলেকশনের সময় কি কি তুমি বলেছিলে প্রমিস, কটা প্রমিস ফুলফিল করেছো, কটা চাকরি দিয়েছো, এটা তুমি বলতে পারবে না। এই কথাটা বললে কিন্তু খুব খারাপ হয়ে গেলে। তুমি এই জিনিসটা বলো না। ভোট দিয়েছো, তোমার কাজ করেছো, এবারে ওটা দেবে কি দেবে না সেটা ওদের ব্যাপার, ওটা তুমি ভুলে যাও। বন্ধুরা, যেটা বলতে চাইলাম, আমাদের ভারতবর্ষের সিচুয়েশান, যে লাল বাত্তি আগরবাতি যে কালচার আছে, এই কালচার থেকে আমরা এখনও বেরিয়ে আসতে পারিনি। নাম্বার ওয়ান, আমরা এখনও একটা দেশ গঠনের জন্য যে জিনিসটা লাগবে সেই জিনিসটা এখনও আমরা করতে পারিনি। কাকে সম্মান দেওয়া, কাকে সম্মান না দেওয়া, সেটা আমরা করতে পারি না। আমরা রং মানুষদেরকে একটা রাইট জায়গাতে বসিয়ে তাদেরকে আমরা একটা সেবা করার চেষ্টা করছি। বা আজকে তুমি চিন্তা করো, যদি একটা 8 স্ট্যান্ডার্ড মানুষ যদি শিক্ষামন্ত্রী হয়ে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথাবার্তা বলে, আর যারা ভালো ভালো মানুষ, যারা ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে, যারা বাইরে থেকে পোস্টডক করে এসছে, ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, তারা যদি সেই শিক্ষা ব্যবস্থা যদি ওইখান থেকে আসে, কি হবে কি না হবে। একটা প্রফেসর যে ভালো সুস্থ মানসিকতার মানুষ, তার স্টেট অফ মাইন্ডটা কী হবে। আমি হয়তো পড়াশুনো আমি তো করি না, কিন্তু আমি বুঝতে পারি স্টেট অফ মাইন্ডটা কী হতে পারে। তো রিক্রুটমেন্ট তো অন্য ব্যাপার, রিক্রুটমেন্ট কীভাবে হয় কীভাবে না হয়, ভাইস চ্যান্সেলর, এটা সবাই জানা আছে। কিন্তু এই জিনিসটা আর কতদিন চলবে? যে উন্নয়নের নামে স্লোগান, প্রশান্ত কিশোরের মতো মানুষ, আমি নাম এই কারণেই করছি, মানুষ ওদেরকে নিয়ে অনেক লেখালেখি করে, চাণক্যের সাথে কম্পেয়ার করে। আমি বললাম, চাণক্যের নামটা কেন খারাপ করছো? চাণক্য বেচারা অনেক ভালো ছিল। প্রশান্ত কিশোর ইজ নট ইকুইভ্যালেন্ট টু চাণক্য। দোজ পিপল আর ডিস্ট্রয়িং দ্য ইন্ডিয়ান ডেমোক্রেসি। সেটা যতক্ষণ আমরা না বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু হবে না। এর জন্য আমাদেরকেই ব্লেম করতে হবে। আমরা এই জন্য প্রতিবাদ করি না বা এই জন্য কিছু লেখালেখি করি না। আমরা অ্যাপ্রিসিয়েট করি যে ওর নীতিগুলো খুব ভালো, কীভাবে স্ট্র্যাটেজি করে, কীভাবে তোমার ধর্ম নিয়ে আসা, ফলস মানুষকে বসানো, কোথা থেকে কী করা যাবে, এই মাইক্রো অ্যানালিসিস করে কীভাবে জিতিয়ে দেওয়া ইলেকশনগুলো, এগুলো কতটা খারাপ কতটা ভালো একটা দেশের পক্ষে। কারণ আমরা সবাই দেশের নাগরিক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। হতে পারে একটা পলিটিক্যাল পার্টি রুল করছে, কিন্তু ফাইনালি উই আর অল সিটিজেন অফ ইন্ডিয়া। এখানে অ্যানালিসিস করার খুব দরকার আছে। আমরা কোন ডাইরেকশানে যাচ্ছি সেটা অ্যানালিসিস করার দরকার আছে, কোন নীতিতে যাচ্ছি সেটা দরকার আছে। যারা প্রমিস করেছিলাম, সেই জন্য আমি বলেছিলাম ইলেকশন কমিশন যে প্রমিসগুলো যে নেতারা করেছিল, ম্যানিফেস্টোতে ছিল, ইলেকশন কমিশন শুড কোয়েশ্চেন দোজ পলিটিক্যাল পার্টি। তোমরা এই কথা বলেছিল, এই ভিত্তিতে তোমরা জিতে এসছো, কটা জিনিস ফুলফিল করছো, রিভিউ করো। একটা প্রফেসর অ্যাব্রোডে চলে যায়, একটা প্রফেসরের এভরি 6 মান্থস রিভিউ হয়, তার চাকরি ঠিক থাকে না। আমেরিকাতেও সেম, জাপানেও সেম, ইউরোপেও সেম। পার্মানেন্ট বলে কিছু নেই। ইন্ডিয়াতে ঠিক আছে, ইন্ডিয়াতে তবুও তো বসকে রিপোর্ট করতে হয়। স্কুলে হেডমাস্টার আছে, ঠিক সময়ে গিয়ে পড়ানো হয়, যতগুলো ক্লাস নেওয়ার দরকার আছে তার থেকেও বেশি ক্লাস নেয়। অ্যাকাউন্টেবিলিটি, একটা ডাক্তার 8 ঘন্টার ডিউটি কেন, 24 ঘন্টা 48 ঘন্টা 96 আওয়ার পর্যন্ত ডিউটি দেয়, এরা সবাই করে। কিন্তু আমাদের একটা নেতাকে আমরা কোশ্চেন করতে পারি না, ওর স্যালারি কী হবে, কী কাজ, কী এজেন্ডা, কী বলেছে কী না বলেছে,
এইসব নিয়ে কোনো কোশ্চেন তুমি করতে পারবে না। ওরা কটা লাল বাতি লাগালো, পেছনে কি করলো, কটা জিনিস করলো, এই নিয়ে কোনো সওয়াল তুমি করতে পারবে না। এই দেশের দুর্ভাগ্য এটাই, আমাদের 47-এর স্বাধীনতার যে প্রাপ্য যে জিনিসটা আসছে, ডেমোক্রেসি থ্রেট কিনা আমি জানি না, বাট আই কুড রিয়েলি সি সাম কাইন্ড অফ এ ভেরি ভেরি রেড এরিয়া অর গ্রে এরিয়া, হোয়াট এভার। ইটস এ ডেঞ্জার সাইন। একটা প্রফেশন, পলিটিক্যাল প্রফেশন ইজ এ প্রফেশন ফর সার্ভিং দ্য নেশন। তো সার্ভিং দ্য নেশন যখন একটা ভালো স্যালারি ইনসেন্টিভ পাওয়া যাচ্ছে, এখন স্যালারি স্ট্রাকচার হয়ে গেছে, তার মানে তুমি ওটাকে একটা একটা কোম্পানির যেমন স্ট্রাকচার, একটা ইনস্টিটিউশনের যেমন স্ট্রাকচার, ওখানে আর দেশ সেবা বলে কিছু থাকছে না। এটা ইট ইজ ইউ আর ডুইং ইউর জব, ফর দ্যাট ইউ আর গেটিং রেমুনারেশন। সো মোরালি আমরা এটা ক্লেম করতে পারি না দ্যাট উই আর সার্ভিং দ্য নেশন। ইউ আর সার্ভিং দ্য নেশন অ্যাট দ্য কস্ট অফ মানি। সো সেগুলো ঠিক আছে, কিন্তু আমাদের যে অবজেক্টিভ আছে দেশকে সেবা করা, এই যে ফলস একটা একটা ধোঁয়াশা ক্রিয়েট করা, সেই ধোঁয়াশার মধ্যে দেশ চালানো, তারপরে তো আরও অনেক কিছু আছে, হেরে গিয়েও দেশের কনস্টিটিউশনাল পজিশনগুলোকে দখল করে বসে থাকা, এটা কোন ডেমোক্রেসির শুভ লক্ষণ? পৃথিবীর কোন ডেমোক্রেসিতে এটা আছে? আমি এ নিয়ে অনেক ভিডিও করেছি বন্ধুরা, আমি 36 মিনিট কথা বলে ফেললাম। আমি পরের ভিডিওতে যাব, যারা এমপিদের কী আছে, এমএলএদের কী আছে, এই যে আইএস আইপিএসেদের তুলনা ডাক্তার ইঞ্জিনিয়ারদের সাথে তুলনা করা হয়, তুলনা আদৌ করা সম্ভব আর সম্ভব নয়, সে নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টেক কেয়ার।